হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আজকে আমি তানজিল তোমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের এই অ্যাডমিশন সিজনের অ্যাকাউন্টিং বিষয় অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম যে অ্যাডমিশন ক্লাসটি নিয়ে। এবং বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেওয়ামিল ও বাট্টা। বন্ধুরা, এর আগে আমাদের আরেকটি অ্যাডমিশন লাইভ ক্লাস গিয়েছে এবং সেই ক্লাসটিতে বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান নিতে হলে বিভিন্ন ধরনের হিসাব নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই ক্লাসটিকে মিস করে থাকো, তোমরা অবশ্যই তোমাদের আমাদের ওই ক্লাসটি আমাদের ওয়েবসাইটে গিয়ে কিংবা আমাদের ফেসবুকে যেই বা ফেসবুকে যে পেজ রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, বা ইউটিউবের পেজে গিয়ে অবশ্যই আমাদের সেই ক্লাসটি দেখে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, আমরা আজকে আমাদের এই ক্লাসে রেওয়ামিল ও বাট্টা এই ক্লাসে আমরা যে তিনটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত রেওয়ামিলের উদ্দেশ্য। এখানে আমরা রেওয়ামিলের বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয়ত ভুল এবং ভুলের প্রকারভেদ। বন্ধুরা, রেওয়ামিলে আমরা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন হিসাব হস্তান্তর করার ক্ষেত্রে বা রেওয়ামিল লেখার ক্ষেত্রে বা অনেক ধরনের জাবেদা করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করে থাকি। এগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় যে ভুল বলা হয়ে থাকে। এই ভুল কিভাবে হয়ে থাকে, এই ভুলের প্রকারভেদ বা এবং রেওয়ামিল এই ভুলগুলোর ইম্প্যাক্টগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং তৃতীয়ত এবং হিসাব বিজ্ঞানের ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স যে আইডিয়াটি বা আমরা আমাদের এইচএসসি বেসিসি পড়ার সময় আমরা যে আইডিয়াটা অনেক বেশি চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু অনেকেই হয়তো আমরা আবার অনেক সিম্পলি অনেক ঠিকভাবে এই আইডিয়াটি বুঝি, সেটা হচ্ছে বাট্টা। আমরা এই বাট্টার আইডিয়াটি নিয়ে কথা বলবো। আচ্ছা বন্ধুরা, শুরু করার আগে এইটুকু বলে দিই, তোমরা যারা যেই অবস্থায় যখন আমরা এই ক্লাসটি দেখতেছো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা আমাদের এই ক্লাসটি দেখতে পারে। এবং আমি হয়তো আমার ক্লাসে তোমরা আগেও দেখে থাকবে যে অনেক সময় আমরা অনেক ধরনের প্রশ্ন দিয়ে থাকি। আমরা যে প্রশ্ন দিয়ে হয়তো ক্লাসটি শুরু করব, তোমরা ইচ্ছা করলে কিন্তু তোমরা যখন হয়তো ক্লাসটি দেখতেছো তখন কিন্তু তোমার প্রশ্নটি বলার পরপরই তোমরা হয়তো ক্লাসটিকে পজ করতে পারো। পজ করে কিন্তু কমেন্ট সেকশনে তোমার উত্তরটি দিয়ে দিতে পারো। এই কারণে এর মাধ্যমে তোমার সাথে আমার একটা ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যান্য যারা দেখতেছে তার সাথে ইন্টারাকশন হতে হবে যে তোমার উত্তরটি সঠিক হয়েছিল কিনা। তো বন্ধুরা, তোমরা এই কাজটিও করতে পারো। তো বন্ধুরা, আমরা শুরু করে দিই আমাদের আজকের এই ক্লাসটি। আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের এই ক্লাসটিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখবো। এবং বন্ধুরা, তোমাদের একটু বলে রাখি, এই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ সি ইউনিটের যে ব্যবসায়ী শিক্ষার জন্য যে অ্যাডমিশন পরীক্ষা হয়, এই প্রত্যেকটি প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের এই অ্যাডমিশন পরীক্ষা এসেছে বিগত কয়েক বছর এবং একাধিকবার এসেছে। এবং অন্যান্য অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসার দেখা গিয়েছে। এই কারণে আমরা আজকে প্রশ্নগুলো থেকে একটু প্রশ্নগুলোর প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবো। যে আসলে বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই দেখে থাকছো যে এই টপিকগুলো আমরা সবাই এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই টপিকগুলো কভার করেছি। এখানে আমরা সবাই জানি যে রেওয়ামিল কিভাবে ফাংশন করে, আমরা রেওয়ামিল করতে পারি। আমরা কিন্তু ভুল সংশোধনী জাবেদা বা ভুলের প্রকারভেদগুলো জানি, আমরা বাট্টার কনসেপ্টগুলো জানি। আমরা রেদার এই ক্লাসে যেটা ফোকাস করার চেষ্টা করবো যে এই কনসেপ্টগুলো থেকে আসলে প্রশ্নগুলো কীরকম হয়ে থাকে আমাদের অ্যাডমিশন সি ইউনিটের পরীক্ষায়, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে হয়ে থাকে এবং এটা আমরা কীভাবে সলভ করার চেষ্টা করবো, আমরা সেটি নিয়ে শুরু করবো। আচ্ছা বন্ধুরা, তো আমরা শুরু করে দিই। আমরা আজকে আমাদের ক্লাসটি প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করব, সেই প্রশ্নটি হচ্ছে একটি রেওয়ামিল তৈরির প্রাথমিক উদ্দেশ্য হলো। বন্ধুরা, একটি রেওয়ামিল অর্থাৎ আমরা যখন রেওয়ামিল তৈরি করি, এই রেওয়ামিল তৈরির প্রাথমিক উদ্দেশ্য কি সেই বন্ধুরা, তোমাদের জন্য একটু বলি, এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা ব্যবসায়িক শিক্ষার যে অ্যাডমিশন পরীক্ষা রয়েছে, এই অ্যাডমিশন পরীক্ষায় বিগত কয়েক বছর একাধিকবার রিপিট করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বন্ধুরা, এটিও একটু বলে দিই যে অ্যাকাউন্টিং এর অ্যাডমিশনের জন্য এই সেগমেন্টটি অর্থাৎ কোন বিবরণীর প্রধান উদ্দেশ্য কি বা কোন ধরনের জাবেদার প্রধান উদ্দেশ্য কি কিংবা হিসাব বিজ্ঞান ইটসেলফের প্রধান উদ্দেশ্য কি, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা অনেক সময় রিপিটেটিভলি আসতে দেখেছি। তো তোমরা অবশ্যই কেন রেওয়ামিল তৈরি করা হয়, কেন হিসাব বিজ্ঞান কাজ করে, কিভাবে হিসাব বিজ্ঞান করে, কেন জাবেদা দেওয়া হয়, কেন খতিয়ান দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটি বিবরণী কেন দেওয়া হয়, এর প্রধান উদ্দেশ্যগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই ক্লিয়ার আউট করে যাবে। আচ্ছা, সো আমাদের এই প্রশ্নে একটি রেওয়ামিল তৈরির প্রাথমিক উদ্দেশ্য হলো। আচ্ছা, এখানে আমাদের যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথম অপশনটি হচ্ছে সব লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তার প্রমাণ দাও। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই। তৃতীয় অপশনটি হচ্ছে জাবেদা ও খতিয়ানে কোনো ভুল হয়েছে কিনা তা বের করা। এবং চতুর্থ অপশনটি হচ্ছে নিট আয় এবং নিট ব্যয় বের করা। আচ্ছা বন্ধুরা, তো আমি যখন অ্যাডমিশনের পরীক্ষায় যে কোনো প্রশ্ন সলভ করবো তখন আমি কীভাবে করবো, তখন আমি যেটি করার চেষ্টা করবো যে আমি আমার
এই যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ওয়াইজ অ্যানালাইজ করে আমি দেখার চেষ্টা করছি আমার কোন উত্তরটি সঠিক। দেখো সব লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তার প্রমাণ দেওয়া না বন্ধুরা, সব লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা এর প্রমাণ দেওয়ার দায়িত্ব রেওয়ামিলের না, ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, সো ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচ্ছে, আমরা জানি যে রেওয়ামিলের মাধ্যমে আমরা ডেবিট ও ক্রেডিট এই দুই সাইডে মিলেছে কিনা, অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক আছে কিনা এটি দেওয়ার চেষ্টা করি। সো এটি একটি উত্তর হতে পারে। থার্ড, জাবেদা ও খতিয়ানে কোনো ভুল হয়েছে কিনা তা বের করা। আচ্ছা বন্ধুরা, রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য কি এটি হতে পারে যে জাবেদা বা খতিয়ানে কোনো ভুল হয়েছে কিনা? না, হয়তো রেওয়ামিল করার মাধ্যমে আমি জানতে পারি, হয়তো রেওয়ামিল করার একটি পর্যায়ে আমি এটি বুঝতে পারবো যে জাবেদা এই ভুলটি হয়েছে, কিন্তু এটি প্রধান উদ্দেশ্য নয়। এবং চতুর্থ, নিট আয় এবং নিট ব্যয় করা। বন্ধুরা আমরা জানি যে নিট আয় এবং নিট ব্যয় এটি আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে পেয়ে থাকি, সুতরাং এটিও রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই উত্তরটি জানো যারা আমার এই ক্লাসটি এখন দেখছো, যে এর উত্তরটি হচ্ছে ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সো বন্ধুরা, কেন রেওয়ামিল তৈরির প্রাথমিক উদ্দেশ্য ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই করা এবং রেওয়ামিল সম্পর্কে কিছু বেসিক তথ্য আমরা জেনে দেব। আচ্ছা, সো আমরা প্রথমেই যে জিনিসটি রেওয়ামিল সম্পর্কে জানলাম সেটি হচ্ছে রেওয়ামিল তৈরির প্রধান উদ্দেশ্য। সো বন্ধুরা, রেওয়ামিল তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমি যদি একদম বেসিক ভাষায় বলি, সেটি হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। সো বন্ধুরা, এটি তোমাদেরকে যেভাবেই পরীক্ষার প্রশ্নে দেওয়া হোক না কেন, যে ডেবিট ও ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, পুরো হিসাব কালের গাণিতিক শুদ্ধতা যাচাই, যেইভাবেই দেওয়া হোক না কেন, আমাদের মাথায় রাখতে হবে রেওয়ামিল তৈরির প্রধান যে উদ্দেশ্য সেটি হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। অর্থাৎ বন্ধুরা, আমার পুরোপুরি আমার হিসাবটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে কিনা এটি আমি যে প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করি সেটি হচ্ছে মূলত রেওয়ামিল। আচ্ছা বন্ধুরা, রেওয়ামিল আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানতে হবে, রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে বন্ধুরা, রেওয়ামিল ঠিক পার্টিকুলার কোন দিনের জন্য করা হয়ে থাকে, যেরকম প্রত্যেকটি আর্থিক বিবরণীর প্রত্যেকটি যে কোনো ধরনের বিবরণী আমি বলতেছিলাম যে প্রধান উদ্দেশ্যটা জানা ইম্পর্টেন্ট। বন্ধুরা, অ্যাডমিশনের পরীক্ষায় কিন্তু আমরা এই প্রশ্নটি অনেক বেশি দেখে থাকি যে আর্থিক বিবরণী কোন সময়ের জন্য তৈরি করা হয়। আর্থিক বিবরণী যে একটি প্রতিষ্ঠানের একটি মানে পুরো ফাইন্যান্সের অবস্থাটা রিপ্রেজেন্ট করে, এটা কোন পার্টিকুলার টাইমের জন্য। রেওয়ামিলের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে একটি নির্দিষ্ট দিনের জন্য। সো বন্ধুরা, এই যে রেওয়ামিল যে জিনিসটি তৈরি করা হয়, এটি আমরা জানলাম যে রেওয়ামিল যখন তৈরি করা হয়ে থাকে এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনের জন্য তৈরি করা থাকে। এর মানে কি, রেওয়ামিল একটি দিনের কি করে থাকে বলতো বন্ধুরা? রেওয়ামিল একটি নির্দিষ্ট দিনের গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকে। অর্থাৎ বন্ধুরা, আমরা আগের বার যেরকম বলেছিলাম যে রেওয়ামিল তৈরির প্রধান উদ্দেশ্য কি গাণিতিক শুদ্ধতা যাচাই, এবং রেওয়ামিল তৈরি করে থাকে একটি নির্দিষ্ট দিনের জন্য। সুতরাং রেওয়ামিল একটি নির্দিষ্ট দিনের পার্টিকুলার ওই দিনের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ হয়ে থাকে। ধরো বন্ধুরা, তুমি আজকে 11ই জানুয়ারিতে, ধরো 11ই জানুয়ারি 2018, সো বন্ধুরা 11ই জানুয়ারি 2018 তারিখে মনে করো তোমার এক্স প্রতিষ্ঠানের রেওয়ামিল। বন্ধুরা, তোমার অবশ্যই মনে রাখতে হবে এই যে এই রেওয়ামিলটি থেকে তুমি শুধুমাত্র 11ই জানুয়ারি 2018 সাল পর্যন্ত তোমার যে লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছে বা লেনদেনগুলো রেওয়ামিল এসেছে, সেই লেনদেনগুলোর গাণিতিক শুদ্ধতা আছে কিনা সেটি শুধুমাত্র এনশিওর করতে পারে রেওয়ামিল। এটি কখনোই 2018 সালের পার্টিকুলার সালের করতে পারে না। সুতরাং আমরা এই এমসিকিউটা কিন্তু বন্ধুরা অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা এসেছে যে তোমার রেওয়ামিল কোন দিনের জন্য করা হয়ে থাকে, কোন সময়কালের জন্য করা হয়ে থাকে, একটা নির্দিষ্ট বছরের জন্য, 6 মাসের জন্য, একটি নির্দিষ্ট দিনের জন্য, নাকি কোনোটি না। বন্ধুরা, এই ক্ষেত্রে উত্তরটি হবে একটি নির্দিষ্ট দিনের জন্য। আচ্ছা বন্ধুরা, আমরা
সো আমরা বুঝতে পারলাম যে রাও মিল তৈরির বেসিক উদ্দেশ্যটা কি। রাও মিল তৈরির বেসিক উদ্দেশ্য কি তাহলে বন্ধুরা আমরা একটু সামারি করি এই টপিকটা। রাও মিল তৈরির বেসিক উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। এটি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ তুমি বলতে পারো, ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে পারো, হিসাব হস্তান্তরের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ বলতে পারো। দ্বিতীয় যে জিনিসটা আমরা এখানে জেনেছি যে রাও মিল তৈরি করা হয়ে থাকে একটি নির্দিষ্ট দিনের জন্য। তো ওই নির্দিষ্ট দিনে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাইকরণের দায়িত্বটি শুধুমাত্র রাও মিল দিয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা আমাদের প্রথম যে টপিকটা অর্থাৎ রাও মিলের উদ্দেশ্য শেষ করলাম। বন্ধুরা আমরা আমাদের যে সেকেন্ড যে টপিকটি যেটা নিয়ে আমরা আজকে সবচেয়ে বেশি আলোচনা করব, ভুল এবং ভুলের প্রকারভেদ। বন্ধুরা এই ভুল এবং ভুলের প্রকারভেদের টপিকটা আমরা শুরু করব আরেকটি প্রশ্ন দিয়ে, যেটি বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এসেছে। বন্ধুরা তোমরা প্রশ্নটি দেখতেই পাচ্ছ যে কোনটি নীতিগত ভুল। অপশন কি কি দেওয়া আছে? একটি লেনদেন হিসাবে আনা হয়নি, বি একটি লেনদেন 2151 টাকার স্থলে 2510 টাকা লেখা হয়েছে, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, উপরের সবগুলো। বন্ধুরা আমরা একটু পরে কোন ধরনের ভুল কোনটি কিভাবে নীতিগত ভুল হয়, কি কি বৈশিষ্ট্য থাকলে একটি ভুল নীতিগত ভুল হয়, একটি ভুল করণিক ভুল হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা যেহেতু এইচএসসিতেই আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু জেনেছি, আমরা ভুল সম্পর্কে জানি, তো আমরা প্রথমে একটু দেখে নিই যে আমরা এই প্রশ্নটির উত্তরটি পারতেছি কিনা, প্রশ্নটি কিরকম হয়। বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষাগুলোতে অনেক দেখে থাকি, যে কোনটি নীতিগত ভুল কিংবা কোনটি করণিক ভুল, কোনটি বেদাখিলার ভুল। তো তোমার আমাকে যেটি বুঝতে হবে ভুল প্রশ্নটির মাধ্যমে, যে আমি যখন প্রশ্নটি সম্পর্কে আমার যেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি জানা বলো তো বন্ধুরা, এই প্রশ্নটি দেখার পরে তোমরা যারা হয়তো নীতিগত ভুল জানো না, মেইন যেই জিনিসটি তোমার মাথায় আসে সেটা হচ্ছে যে নীতিগত ভুলটি কি। কিংবা অনেকের মাথায় হয়তো এটিও আসতে পারে যে ভাইয়া যে ক্লাস নিতেছে এই ক্লাসটার মাঝখানে উনি তো নীতিগত ভুল এখনো পড়ায়নি, তাহলে কেন এই কোয়েশ্চেনটা এসেছে। এক্স্যাক্টলি বন্ধুরা, তোমার এই ধরনের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে হলে যেটি মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে নীতিগত ভুলের বৈশিষ্ট্যগুলো কি। বেদাখিলার ভুল থেকে প্রশ্ন আছে, বেদাখিলার ভুলের বৈশিষ্ট্যগুলো কি। সো এই বৈশিষ্ট্যগুলো জানা খুব ইম্পর্টেন্ট। সো এর আগে আমরা একটু জানবো আমরা এই প্রশ্নটি সলভ করি। আচ্ছা, সো ফার্স্ট অপশন একটি লেনদেন হিসাবে আনা হয়নি, এটি বন্ধুরা নীতিগত ভুল না। দ্বিতীয়ত বলা হচ্ছে একটি লেনদেন 2151 টাকা স্থলে 2510 টাকা লেখা হয়েছে, এটি কিন্তু মূলত বন্ধুরা দেখো 2151 টাকার স্থলে 510 টাকা, অর্থাৎ লেখার কারণে যে ভুলটা হচ্ছে এটা মূলত লেখার ভুল হবে, এটিও না। তৃতীয় যে অপশনটি, এবং এটি বন্ধুরা সবচেয়ে সঠিক উত্তর, যেহেতু উপরের দুটি দেখো বন্ধুরা, যেহেতু উপরের দুইটি উত্তর হয়নি এবং এই কারণে কিন্তু অটোমেটিকলি আমাদের ডি নাম্বার যে অপশনটি উপরে সবগুলো এটি ক্রস হয়ে যায়। তাহলে বন্ধুরা 3 নাম্বার যে অপশনটি সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, এইটি হচ্ছে বন্ধুরা মূলত নীতিগত ভুল। বন্ধুরা এই কোয়েশ্চেনটা সলভে তোমরা একটা ট্রিকি পার্ট একটু খেয়াল করো, এটি অ্যাডমিশন সিজন, অ্যাডমিশন যখন আমি পরীক্ষা দেবো এই ট্রিকি জিনিসগুলো তোমার জন্য জানা খুব ইম্পর্টেন্ট। হয়তো এই প্রশ্নের বিচারে তুমি জানো না যে আসলে নীতিগত ভুল পার্টিকুলারলি কি, কিন্তু তুমি এটি জানো যে একটি লেনদেন যদি হিসাবে না আনা হয়ে থাকে তাহলে এটা এক ধরনের করণিক ভুল, এবং তুমি এটি জানো যে 2151 টাকার স্থলে 2510 টাকা এটি মূলত লেখার ভুল, এটি তোমার কমন সেন্স থেকে জানতে পারো। সো বন্ধুরা দেখো অ্যাডমিশন পরীক্ষার সময় তুমি এই ট্রিকগুলো কাজে লাগাতে, তুমি হয়তো উত্তরটি জানো না কিন্তু তুমি জানো যে তোমার এ এবং বি নাম্বার অপশনটি ভুল, সুতরাং তুমি খুব ইজিলি ডি নাম্বার অপশনটি কাট আউট করে ফেলতে পারো, তার মানে তোমার সি অপশনটি হচ্ছে সঠিক। তো বন্ধুরা অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা যখন ভর্তি পরীক্ষাগুলো দিই আমরা একটা সার্টেন নাম্বার অফ প্রশ্ন অ্যান্সার করতে হবে, তুমি দেখতেছো যে তোমার এই কোয়েশ্চেনটি অ্যান্সার করতে হবে, তুমি যেই কোয়েশ্চেনগুলো একটু রিস্কি ভাবে অ্যান্সার করবে তুমি এইভাবে একটু দেখার চেষ্টা করবে যে হয়তো আমি সঠিক উত্তরটি জানি না বাট আমি অন্য অপশনগুলো সম্পর্কে আমার আইডিয়া রয়েছে, ওই অপশনগুলোকে আমি কাট আউট করতে পারি। সো এইভাবে তুমি যদি একটা একটা অপশন কাট করো তাহলে হয়তো তোমার সঠিক উত্তরটি এসেও যেতে পারে। কিন্তু বন্ধুরা অবশ্যই মনে রাখবে যে আমাদের জন্য সবচেয়ে যেটা বেস্ট যে আমরা সব কিছু জেনে যাব, আমরা যতটুকু পারি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাবো, তাহলে আমাদের হয়তো এই যে চান্সটাও নেওয়া লাগতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কোন নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরা। আচ্ছা বন্ধুরা আমরা এখন একটু ভুলের কনসেপ্ট সম্পর্কে জানবো। মূলত বন্ধুরা হিসাব বিজ্ঞানে 3 ধরনের ভুল হয়। 1টি হচ্ছে হিসাব বিজ্ঞানে 3টি 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 হচ্ছে হিসাব বিজ্ঞানে
দুই ধরনের ভুল থেকে থাকে বন্ধুরা। আমরা ভুলকে ইনিশিয়ালি দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি বন্ধুরা। এই দুটো সেগমেন্ট কি? এই দুটো সেগমেন্ট হচ্ছে, একটি হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। বন্ধুরা করণিক ভুল এবং নীতিগত ভুল এগুলো খুব সিম্পলি এক্সপ্লেন করা হয়েছে। যেমন করণিক ভুল, তুমি যখন এই শব্দটি শুনে থাকো যে করণিক ভুল, তার মানে তোমার মাথায় কি প্রশ্নটি আসে যে করণিক ভুল বলতে কি বোঝানো হয়? বন্ধুরা আমি যখন করণিক শব্দটাকে যদি আমি এক্সপ্লেন করি, তো করণিক ভুল হচ্ছে হিসাব রক্ষকের অসাবধানতার জন্য। অর্থাৎ বন্ধুরা এটি হয়তো তোমার হিসাব রক্ষক যে রয়েছে, ধরো হিসাব রক্ষকের অসাবধানতার জন্য যে ভুল হয়ে থাকে সেটি হচ্ছে করণিক ভুল। বন্ধুরা তো করণিক, অর্থাৎ তোমার কাজের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে সেটিকে তুমি করণিক ভুল বলতে পারো। আচ্ছা, নীতিগত ভুল কি বন্ধুরা? বন্ধুরা এইটিও একটু আমাকে নর্মাল একটি আইডিয়া দেয় যে নীতিগত ভুল বলতে কি বোঝায়। নীতিগত ভুল হচ্ছে, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের অনেক নীতি রয়েছে, বা হিসাব বিজ্ঞান কতগুলো বেসিক নীতির উপরে বেস করে। হিসাব বিজ্ঞানের কোনো নীতি ভঙ্গ করা হলে যে ভুল হয়ে থাকে তাকেই নীতিগত ভুল বলা হয়ে থাকে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে পার্টিকুলার কতগুলো নীতি রয়েছে, অর্থাৎ ধরো আমার রক্ষণশীলতা নীতি বা এই ধরনের যে নীতিগুলো রয়েছে, এই নীতিগুলো আমি যদি কোনো হিসাব প্রক্রিয়া বা হিসাব লেনদেন বা হিসাব সংরক্ষণ বা হিসাব লিপিবদ্ধকরণ বা হিসাব অ্যানালাইজ করা যে কোনো পর্যায়ে আমি নীতিগুলোকে ব্রিচ করার মাধ্যমে যে ভুলগুলো হয়ে থাকে এগুলোকে মূলত নীতিগত ভুল বলা হয়ে থাকে। বন্ধুরা এই করণিক ভুল তো আমি বুঝলাম যে অসাবধানতার জন্য হয়ে থাকে, কিন্তু এই করণিক ভুলের কিন্তু একটি পার্টিকুলার সেগমেন্টেশন রয়েছে। আমরা একটু এই সেগমেন্টেশনটা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা করণিক ভুলের সর্বপ্রথম যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে বাদ পড়ার ভুল। বন্ধুরা তোমরা একটু যে উপরে যে অপশনটি রয়েছে, অপশনে আমাকে এখন এই প্রশ্নটির উত্তর দেওয়া কিনা, এবং এইগুলোও কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে যে কোনটি বাদ পড়ার ভুল। ধরো এখানে নীতিগত ভুলের জায়গায় আমি লিখলাম যে কোনটি বাদ পড়ার ভুল। তাহলে বন্ধুরা তোমরা আমাকে একটু বলো তো এই পরীক্ষা এই প্রশ্নটিতে উত্তরটি কি হবে? এই ক্ষেত্রে উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ একটি লেনদেন হিসাবে আনা হয়নি। অর্থাৎ বন্ধুরা বাদ পড়ার ভুল আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমার কোনো কারণে কোনো হিসাব রক্ষণ প্রক্রিয়ায় না আসলে, কোনো কারণে কোনো হিসাব যদি হিসাব রক্ষণ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায়, কোনো কারণে কোনো হিসাব যদি হিসাব রক্ষণ প্রক্রিয়া থেকে বাদ পড়ে, তাহলেই সেটিকে তুমি করণিক ভুল বলতে পারো। অর্থাৎ বন্ধুরা দেখো তাহলেই তুমি সেটিকে দুঃখিত করণিক ভুলের মধ্যে বাদ পড়ার ভুল বলতে পারো। তার মানে এখানে আমি যে অপশনটি রয়েছে একটি লেনদেন হিসাবে আনা হয়নি, অর্থাৎ একটি লেনদেন সংগঠিত হয়েছে কিন্তু আমি এটি কখনো ইনক্লুড করিনি, অর্থাৎ আমি জাবেদাভুক্ত করিনি, তার মানে সেটি হচ্ছে বাদ পড়ার ভুল। আচ্ছা, সেকেন্ড যে ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে লেখার ভুল। বন্ধুরা এটিও সেম, আমরা যদি আমাদের এই উপর প্রশ্নটি দেখি, এই উপরের প্রশ্নটিতে আমরা যদি এখন বলি যে নীতিগত ভুলও কাটা বাদ পড়ার ভুলও কাটা, যদি আমরা এটি বলি যে কোনটি বাদ পড়ার ভুল, কোনটি লেখার ভুল, তাহলে বন্ধুরা আমি কোন অপশনটি চুজ করবো বলো তো? একটি লেনদেন হিসাবে আনা হয়নি, আমরা জানি যে এটি বাদ পড়ার ভুল। আমরা জানি যে সি নাম্বার অপশনটি কি? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, এটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে লেখার ভুল কোনটি? এই যে একটি লেনদেন 2151 টাকা থেকে 2510 টাকা লেখা হচ্ছে, অর্থাৎ হিসাব রক্ষকের লেখার কারণে যদি কোনো ভুল সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ বন্ধুরা আমি যদি কোনো হয়তো আমাকে ট্রানজ্যাকশনে ইনপুট দিতে হবে 2500 টাকা, আমি এই জায়গায় ইনপুট দিচ্ছি 2000 টাকা।
এই যে আমার লেখার কারণে আমি শুধুমাত্র এই 5 সংখ্যাটি 5 অঙ্কটি না লিখে ওই জায়গায় শূন্য অঙ্কটি লেখার কারণে, লেখার কারণে আমার যে ভুলটি হলো এটি হচ্ছে আমার লেখার ভুল, এটিও এক ধরনের করণিক ভুল। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, আমরা আজকে এই যে যেই ভুলগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো হচ্ছে দুতরফা ভুল, দুই পাশে ইম্প্যাক্ট ফেলে। এবং বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে যে কোনো ভুল যেগুলো দুই পাশে ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ করণিক ভুল এবং নীতিগত ভুল, এরা সবসময় এই ভুল হওয়ার পরেও রেওয়া মিল দুই পাশে ব্যালেন্স মিলে যায়। বন্ধুরা এটিও কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় এবং অনেক রিপিটেটিভ এমসিকিউ প্রশ্ন, যে যেমন নীতিগত ভুলের কারণে কি রেওয়া মিল দুই পাশে মিলে যায় কিনা, বা বাদ পড়ার ভুলের কারণে কি রেওয়া মিল দুই পাশে মিলে যায়। এর উত্তরগুলো হচ্ছে করণিক ভুল এবং নীতিগত ভুল। সকল ধরনের করণিক এবং নীতিগত ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়, অর্থাৎ রেওয়া মিল না মিলার মাধ্যমে যে তুমি বুঝতে পারবে যে ভুলটি হয়েছে, এই লাক্সারিটি এই ধরনের ভুলের ক্ষেত্রে পাওয়া যায় না। আচ্ছা বন্ধুরা, আরো দুই ধরনের ভুল, করণিক ভুল রয়েছে, যেমন বেদাখিলার ভুল। আচ্ছা বন্ধুরা, বেদাখিলার ভুল বলতে আমরা কি বুঝে থাকি? এবং বন্ধুরা এই বেদাখিলার ভুলটিকে সবচেয়ে বেশি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, বেদাখিলার ভুলটি হচ্ছে, বেদাখিলার ভুলের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে এক্ষেত্রে টাকার অঙ্ক সঠিক। অর্থাৎ বন্ধুরা আমরা আগের ক্ষেত্রে যেটি দেখেছি, যে দেখো লেনদেন কোনটি বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুলের ক্ষেত্রে হয়তো লেনদেন আনাই হয়নি, লেখার ভুলের ক্ষেত্রে টাকার অঙ্ক ভুল করেছে, বাট বেদাখিলার ভুলের ক্ষেত্রে কিন্তু টাকার অঙ্ক সঠিক রয়েছে, তো টাকার অঙ্ক নিয়ে সমস্যা। বেদাখিলার ভুলের ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে খতিয়ানে হস্তান্তরকরণের ক্ষেত্রে ভুল হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা আমার যেই সেটের হিসাব আমি সেইখানে সেই হিসাবটিকে ইনপুট দিইনি। এর একটি সহজ কথা এক্সাম্পল কি হতে পারে, ধরো আমি একজন দেনাদার কাছ থেকে টাকা ফেরত পেয়েছি, ধরো আমার দেনাদার থেকে আমি 5,000 টাকা পাওয়ার কথা, এই 5,000 টাকা ফেরত পেয়েছি। এই 5,000 টাকা আমার ফেরত পেলে আমার জাবেদা কি হওয়ার কথা? আমার জাবেদা হওয়ার কথা নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে বন্ধুরা, এখন কোনো কারণে আমি যদি এই জাবেদা থেকে এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে, তার মানে কি বন্ধুরা, এটি সম্পত্তি হিসাব ক্রেডিট হয়েছে, সুতরাং এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা, এই 5,000 টাকা প্রাপ্য হিসাবের খতিয়ানে যাবে। কিন্তু কোনো কারণে আমি যদি এই প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা প্রাপ্য হিসাবের খতিয়ানে না দিয়ে প্রদেয় হিসাবের খতিয়ানে দিয়ে থাকি, বন্ধুরা আমি যদি কোনো কারণে প্রদেয় হিসাবের খতিয়ানে 5,000 টাকা ট্রানজ্যাকশন করে থাকি, তাহলে সেটি হচ্ছে বেদাখিলার ভুল। অর্থাৎ বন্ধুরা আমি জাবেদা ঠিক করেছি, আমি আমার টাকার অঙ্ক সেম রেখেছি, টাকার অঙ্ক ঠিক রেখেছি, কিন্তু আমি না বুঝার কারণে আমি যদি কোনো কারণে জাবেদার পরে যেই প্রাপ্য হিসাবের খতিয়ানে যাওয়ার পরবর্তী আমি প্রদেয় হিসাবের খতিয়ানে এই ট্রানজ্যাকশনটি করে থাকি, অর্থাৎ আমার জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার ক্ষেত্রে ভুল হয়েছে, সেটি হচ্ছে বেদাখিলা। বন্ধুরা এখানে অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটি খতিয়ানে স্থানান্তরের ভুল। কারণ এই অপশনে আমরা দেখেছি যে বিগত অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এই অপশনটি এসেছে, যে বেদাখিলার ভুল হয়তো অপশনটি দেয় দিয়েছে হচ্ছে খতিয়ানে হস্তান্তরের ভুল। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে বেদাখিলার ভুলের বেসিক কনসেপ্টটি হচ্ছে টাকার অঙ্ক সঠিক রয়েছে, জাবেদা সঠিক রয়েছে, কিন্তু আমি খতিয়ানে ঠিকমতো স্থানান্তর করিনি, রাদার আমি ভুলভাবে স্থানান্তর করেছি বা আমি ভুল হিসাবে স্থানান্তর করেছি, সেই ক্ষেত্রে সেটি হবে বেদাখিলার ভুল। বন্ধুরা আমাদের সর্বশেষ যে ভুলটি সেটি হচ্ছে পরিপূরক ভুল। বন্ধুরা এই পরিপূরক ভুলটি মানে কি? আচ্ছা, পরিপূরক শব্দটির অর্থ কি? অর্থাৎ একটি কারণে আরেকটি পরিপূরণ করা হয়েছে। বন্ধুরা পরিপূরক ভুলটিও সেম, যে আমার কোনো ভুলের কারণে যদি দুপাশে অর্থাৎ রেওয়া মিলের দুই পাশেই একই পরিমাণ
একই পরিমাণ টাকার অঙ্ক ভুল হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা ধরো তুমি এরকম একটি ভুল করেছো যেখানে তোমার এই ভুলটির কারণে রেওয়া মিলের দুই পাশেই টাকার অঙ্ক ভুল আছে। অর্থাৎ মনে করো বন্ধুরা তুমি প্রাপ্য এই যে তোমার প্রাপ্য হিসাবকে তুমি প্রদ হিসাবে দিয়েছো, বা তুমি মনে করো এটি প্রাপ্য হিসাবের জায়গায় প্রাপ্য হিসাবটি কম দিয়েছো এবং নগদান হিসাবটি কম দিয়েছো। বন্ধুরা দেখো, যেরকম তুমি তোমার দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পেতে, তুমি বন্ধুরা তুমি যে কাজটি করেছো, তুমি তোমার দেনাদারের ক্ষেত্রে জাবেদাটি লিখেছো নগদান হিসাব 4,000 টাকা, প্রাপ্য হিসাবও 4,000 টাকা। বন্ধুরা এই কারণে কি হলো, তোমার দুই সাইডেই যে ট্রানজ্যাকশন দুইটি যে ট্রানজ্যাকশন হবে তুমি কিন্তু সেম ভুল করছো। তোমার এটার কারণে কোনো ধরনের দুই সাইডেই কোনো ধরনের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই ভুলটির কারণে যেমন ডেবিট সাইডে যেরকম টাকার অঙ্ক কম রেখেছো, সেরকম ক্রেডিট সাইডেও তুমি টাকার অঙ্ক কম রেখেছো। অর্থাৎ তুমি যখন রেওয়া মিলটি ইনপুট দিচ্ছ, রেওয়া মিলের দুই সাইডেই একই পরিমাণ টাকার অঙ্ক শর্ট থাকতেছে, এবং এই কারণে কিন্তু বন্ধুরা রেওয়া মিলটি কখনো মিলবে না। অর্থাৎ বন্ধুরা, বা ধরো তুমি প্রদয় হিসাব, তুমি হচ্ছে তোমার কোনো তুমি কারোর থেকে কেউ তোমার থেকে টাকা পায় 10,000 টাকা, তুমি সেই 10,000 টাকা মনে করো ফেরত দিয়েছো, তাহলে বন্ধুরা তোমার জাবেদাটি কি হবে, তোমার জাবেদাটি হবে প্রদয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বন্ধুরা মনে করো তুমি প্রদয় হিসাবের ক্ষেত্রে এই যে টাকার অঙ্ক কম দিচ্ছ, তুমি এখানেও লিখেছো 9,000 টাকা এবং এই পাশেও লিখেছো 9,000 টাকা, কিন্তু তুমি আসলে 10,000 টাকা দিয়েছো। এখন বন্ধুরা সমস্যাটি কোন জায়গায়, সমস্যাটি হচ্ছে এই প্রদয় হিসাব কি একটি দায় এবং নগদান হিসাব কি একটি সম্পদ। এখন আমি যদি একটি সাধারণ রেওয়া মিল চিন্তা করি, তাহলে বন্ধুরা আমার ডেবিট পাশে যেরকম, দেখো বন্ধুরা আমার ডেবিট পাশে যেরকম 9,000 টাকা লিখলাম, আমি ক্রেডিট পাশেও সেম 9,000 টাকা লিখতেছি। অর্থাৎ আমার এই যে দুটো জায়গায় 1,000 টাকা যে আমি কম লিখতেছি, এটি রেওয়া মিলের দুটি সাইডেই বিদ্যমান। অর্থাৎ পরিপূরক ভুল হচ্ছে সেই ভুলটি, যেই ভুলটির কারণে আমার রেওয়া মিলের দুইটি সাইডেই একই ধরনের ভুল হচ্ছে, এবং দুই সাইডে একই ধরনের ভুল হওয়ার কারণে আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছি না যে আমার এক ধরনের ভুল হয়েছে। যদি আমি এখানে নগদান হিসাবের জায়গায় 10,000 টাকা লিখতাম, তাহলে হয়তো আমি এইখানে 10,000 টাকা লিখব, কিন্তু এই পাশে 9,000 টাকা লিখতাম, তাহলে কিন্তু বন্ধুরা এটি কোনো পরিপূরক ভুল হতো না। এটি ইনস্টেড কি হতো, এটি ইনস্টেড লেখার ভুল হতো, কারণ আমি এখানে 10,000 জায়গায় 9,000 লিখছি। কিন্তু আমি যখন পুরো জাবেদাটিতেই 9,000 টাকা লিখবো এবং রেওয়া মিলেও সেই ইনপুট দিব, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে পরিপূরক ভুল। সো বন্ধুরা আশা করি তোমরা ভুলের কনসেপ্টটি বুঝতে পেরেছো, যে কিভাবে রেওয়া মিলের ক্ষেত্রে ভুল কাজ করে। আমরা আরো এইবার কতগুলো প্রশ্ন দেখবো, এবং প্রশ্নগুলো কিভাবে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অ্যাডমিশন টাইমের প্রশ্নগুলোতে আমরা কিভাবে এই প্রশ্নগুলোকে সলভ হয় এবং কিভাবে টাকার অঙ্কতে রেওয়া মিলে চেঞ্জ হয়, সেই প্রশ্নগুলো এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা, এখন আমরা যে প্রশ্নটি দেখছি এটি হচ্ছে যে সকল ভুল রেওয়া মিলের মিলকরণে ব্যাঘাত ঘটায় না। আচ্ছা বন্ধুরা দেখো, যে সকল ভুল রেওয়া মিলে মিলকরণে ব্যাঘাত ঘটায় না, এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু আগে যে কথাটি বলেছিলাম, যে সকল করণিক ভুল এবং সকল নীতিগত ভুল, এই যে কোনো ধরনের ভুলের কারণে রেওয়া মিল মিলকরণে কোনো ধরনের ব্যাঘাত ঘটে না, অর্থাৎ রেওয়া মিল মিলে যায়। অর্থাৎ এটা আমি রেওয়া মিলের মাধ্যমে সহজেই জাস্ট রেওয়া মিলের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে বলতে পারবো না যে এটি ভুলটি হয়েছে। সুতরাং রেওয়া মিল দেখে এই ভুলটি বোঝা যায় না বা রেওয়া মিল মিলে যায়। তো ওই কনসেপ্ট থেকে দেখো প্রশ্নটি এসেছে, যে সকল ভুল রেওয়া মিলে মিলকরণে ব্যাঘাত ঘটে না। অপশন এ যোগের ভুল, অপশন বি নীতিগত ভুল, অপশন সি হস্তান্তরের ভুল, অপশন ডি কোনোটি নয়। আচ্ছা বন্ধুরা, সো আমি গেস করতেছি তোমরা সবাই, আমি একটু আগে যে এক্সপ্লেনেশন দিলাম তার মধ্যে বুঝতে পারতেছো যে এই অ্যান্সারটি কি হবে। অপশন এ যোগের ভুল। আমরা যদি রেওয়া মিল তৈরি করার সময় আমি যদি যোগের ভুল করে থাকি, ধরো এই রেওয়া মিলটাতে
সো বন্ধুরা এই রেওয়া মিল আমি যদি কোনো কারণে যোগের ভুল করে থাকি, এই রেওয়া মিলের দুই সাইডের ব্যালেন্সই হবে 20,000 টাকা। সো বন্ধুরা এই কারণে আমি যদি কোনো যোগের ভুল করে থাকি, অর্থাৎ আমি এখানে 20,000-এর ক্ষেত্রে আমি যোগের ভুলের কারণে 21,000 করে থাকি, তাহলে কিন্তু কোনোভাবে রেওয়া মিলটি মিলবে না। সুতরাং যোগের ভুল অপশনটি বাদ। দ্বিতীয় যে অপশনটি নীতির ভুল, বন্ধুরা আমি কিন্তু একটু আগে বলেছেন যে কোনো ধরনের নীতিগত ভুলের কারণে তোমার রেওয়া মিল মিলে যাবে, অর্থাৎ এটি একটি কারেক্ট অ্যান্সার হতে পারে। অর্থাৎ নীতির ভুল একটি অপশন যেটি কারেক্ট হতে পারে। কারণ বন্ধুরা নীতির ভুল কি? নীতির ভুল হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়কে আমি যদি মুনাফা জাতীয় ব্যয় নামে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটি নীতির ভুল, যেটি আমরা একটু পরে আবার আলোচনা করব। অপশন সি হস্তান্তরের ভুল। বন্ধুরা হস্তান্তরের ভুলের কারণে আমি যদি বিভিন্ন ধরনের হস্তান্তর কোনো জায়গা থেকে কোনো কিছু হস্তান্তর করতে ভুল করি, মনে করো আমি এই লেনদেন থেকে প্রদেয় হিসাবটিকে হস্তান্তর করলাম কিন্তু নগদান হিসাব হস্তান্তর করলাম না, তাহলে কি বন্ধুরা হস্তান্তরের ভুলের কারণে রেওয়া মিলটি মিলবে? অবশ্যই রেওয়া মিল মিলবে না। কারণ আমি এখানে আমার 10,000 টাকা ধরো আমি ইনপুট দিলাম না, কিন্তু এখানে আমি ঠিকই 9,000 টাকা দিয়েছি। তখন কিন্তু বন্ধুরা আমি যখন রেওয়া মিল যোগ করব, তখন আমার যোগফলের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার রেওয়া মিলটি মিলেনি। কারণ এই পাশের ব্যালেন্স আসবে 20,000 টাকা, এই পাশের ব্যালেন্স আসবে 10,000 টাকা। কারণ এই যে 9,000 টাকা আছে, এই 9,000 টাকার বিপরীতে কোনো ধরনের ট্রানজ্যাকশন আমি দিই, অর্থাৎ এর কারণে আমি রেওয়া মিলে বুঝতে পারবো, অর্থাৎ এটিও কারেক্ট অ্যান্সার না। তাহলে বন্ধুরা কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে নীতিগত ভুল বা নীতির ভুল বা নীতিগত ভুল। বন্ধুরা নীতির ভুল বা নীতিগত ভুল কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় রিপ্রেজেন্টেশন, যে কোনো ধরনের এই ভুল সবগুলো একই নাম, অর্থাৎ এগুলোকে নীতিগত ভুল বলা হবে। আচ্ছা বন্ধুরা আমরা একটু নীতিগত ভুল সম্পর্কে আমরা কি মনে করি বা নীতিগত ভুলটিকে নর্মালি কি বলা হয় সেটি আমরা একটু দেখে নিই। বন্ধুরা নীতিগত ভুল মূলত দুই ধরনের রয়েছে। সো বন্ধুরা নীতিগত ভুল বলতে কি? নীতিগত ভুল বলতে বন্ধুরা তোমাদের বেসিক্যালি যেটা মনে রাখতে হবে, আমি যদি যে কোনো ধরনের মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় আয়কে মূলধন জাতীয় আয় বা ব্যয় হিসাবে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলেই সেটি নীতিগত ভুল। অর্থাৎ প্রথম যে নীতিগত ভুল সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো। বন্ধুরা তুমি যদি তোমার ট্রানজ্যাকশনের সময় মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয় বলতে কিছু, বন্ধুরা মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ধরো তোমার সম্পদ ক্রয়, বিক্রয়, এগুলো হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় পাবে। অর্থাৎ আমার যে কোনো ধরনের মূলধন বা যে কোনো ধরনের অ্যাসেট বা যে কোনো ধরনের ডিপ অ্যাসেট তুমি যখন ক্রয় বিক্রি করো সেটিকে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় আয় ব্যয় কি? মুনাফা জাতীয় আয় ব্যয় যেমন পণ্য ক্রয় কিংবা তোমার বেতন, তোমার যে সাধারণ যে খরচগুলো হয়ে থাকে সেগুলোই হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। এখন বন্ধুরা আমি যদি কোনো কারণে ধরো আমি পণ্য ক্রয় করেছি, ঠিক আছে বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ধরো তোমার প্রতিষ্ঠান আসবাবপত্র বিক্রি করে, বন্ধুরা এখন তোমাকে বলা হলো তুমি 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছো। আমি যদি জাবেদায় এটি দেই, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট 20,000। বন্ধুরা এই যে এই জাবেদাটিতে একটি নীতিগত ভুল হয়েছে, অর্থাৎ এই জাবেদাটি কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ বন্ধুরা তোমার অবশ্যই মনে রাখতে হবে, আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রতিষ্ঠান আসবাবপত্র বিক্রি করে থাকে, অর্থাৎ তোমার প্রতিষ্ঠান যখন আসবাবপত্র ক্রয় বিক্রি করে, তার মানে তুমি আসবাবপত্র তোমার জন্য পণ্য, অর্থাৎ আসবাবপত্র তোমার জন্য কোনো সম্পদ না, রেদার আসবাবপত্র তোমার পণ্য। এক্ষেত্রে তোমার জাবেদাটি হবে, তোমার সঠিক জাবেদাটি হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আমি যখন আসবাবপত্র হিসাব বলতেছি তখন আমি আসবাবপত্রকে একটি সম্পদ বিন করতেছি। অর্থাৎ এই যে ক্রয় হিসাব, যেহেতু পণ্য ক্রয় আমার মুনাফা জাতীয় একটি ব্যয়,
এটিকে আমি যখন আসবাবপত্র হিসাব নামে দেখাচ্ছি তখন এটি একটি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে। অর্থাৎ আমি যখন এই ধরনের কোনো কাজ করবো তো মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো, সেই ক্ষেত্রে আমার যেই ভুলটি হয় সেটিই হচ্ছে বন্ধুরা আমার নীতিগত ভুল। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নীতিগত ভুল বলতে আমরা কি বুঝি। মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়কে যদি আমরা কোনোভাবে উল্টাই দেখাই, কোনোভাবে অপোজিট ভাবে দেখাই, বা ধরো আমি আসবাব ক্রয় করেছি এটা আমি সম্পদ হিসাবে দেখালাম, কিংবা ধরো আমার বেতন দিয়েছি এটিকে আমি মুনাফা হিসাবে দেখালাম, এই যে কোনো ধরনের খরচ এটি যদি আমি মূলধন বা মুনাফাকে আমি এক্সচেঞ্জ করে ফেলি তাহলে আমার যে ভুলটি হয়ে থাকে এটি হচ্ছে নীতিগত ভুল। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমাদের ভুলের কনসেপ্টটিকে, আমাদের ভুল হচ্ছে দুই ধরনের। প্রথম আমরা করণিক ভুল এবং দুই নীতিগত ভুল। করণিক ভুলের ক্ষেত্রে চার ধরনের ভুল রয়েছে বন্ধুরা। বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। সো বন্ধুরা বাদ পড়ার ভুল কি, আমি ধরনের কোনো ধরনের ট্রানজ্যাকশনকে বাদ পড়ি। আর এটা হচ্ছে বন্ধুরা আমি যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন লিখতে ভুল করি, লেখার ভুল, আমি ধরনের ট্রানজ্যাকশনে যে আমার যে ধরনের যে পরিমাণ ব্যালেন্স, সেই ব্যালেন্স লিখতে ভুল করলাম। বেদাখিলার ভুল এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেদাখিলার ভুল, খতিয়ানে হস্তান্তর করার ক্ষেত্রে আমি যদি কোনো ধরনের ভুল করে থাকি সেটা হচ্ছে বেদাখিলার ভুল। এবং ফোর্থ পরিপূরক ভুল, এমন কোনো ভুল অর্থাৎ আমি যখন যেই ভুলের কারণে রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট দুই সাইডই সেম পরিমাণ ভুল হয়েছে এবং এই কারণে রেওয়া মিলটি মিলে যায়। যেমন আমার ধরো প্রদত্ত হিসাব এবং নগদান হিসাব, একটি দায় একটি হচ্ছে সম্পদ, ডেবিট এবং ক্রেডিট এই দুই সাইডই যখন আমি 1000 টাকা কম লিখতেছি এটি হচ্ছে পরিপূরক ভুল। তাহলে এবং এরপরে বন্ধুরা নীতিগত ভুল। নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে আমি যখন কোনো ধরনের মূলধন জাতীয় আয় বা ব্যয়কে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসেবে দেখানো, বা মুনাফা জাতীয় আয় বা ব্যয়কে মূলধন জাতীয় আয় বা ব্যয় হিসেবে দেখানো। বন্ধুরা এখন আমরা একটু রেওয়া মিলে যদি আমার কোনো ধরনের ট্রানজ্যাকশনের টাকার পরিমাণ ডিফারেন্ট হয় তাহলে রেওয়া মিলে কি ধরনের ডিফারেন্স হতে পারে এর উপর আমাদের যে এমসিকিউ আসে সেই ধরনের একটা এমসিকিউ দিয়ে দেখে নিব যে আমরা এটিকে সলভ করতে পারতেছি কিনা। আচ্ছা বন্ধুরা এই প্রশ্নটিতে লেখা হয়েছে একটি হিসাবের যে 80 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কি হবে। বন্ধুরা এই প্রশ্নটি সলভ করার সময় আমি একটু যদি আমরা চিন্তা করি যে একটি রেওয়া মিলে, ধরো এটি একটি রেওয়া মিল, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, ধরো দুই পাশে এই ধরনের কিছু ব্যালেন্স রয়েছে। ঠিক আছে বন্ধুরা, সো রেওয়া মিলে এই ধরনের ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে ব্যালেন্স সমান ব্যালেন্স রয়েছে। এখন সিনারিওটি তুমি একটু চিন্তা করো, রেওয়া মিলের হিসাবের যে 80 টাকা যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, সেই ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কি হবে। সো বন্ধুরা ধরো রেওয়া মিলে দুই পাশের হিসাবের যে 80 টাকা, অর্থাৎ কোনো একটি হিসাবের কারণে ধরো রেওয়া মিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে 80 টাকা বসানো হয়েছে। এখন বন্ধুরা ধরো তোমার এই 80 টাকা এই রেওয়া মিলের ডেবিট পাশে বসানোর ক্ষেত্রে আমি ইনস্টেড রেওয়া মিলের ক্রেডিট পাশে বসিয়েছি। এই ক্ষেত্রে রেওয়া মিলের ডিফারেন্সটি কত এটি আমাকে চিন্তা করতে হবে। বন্ধুরা অপশনগুলো কি? অপশনগুলো হচ্ছে 80 টাকা, 40 টাকা, 160 টাকা, 140 টাকা। বন্ধুরা তোমাদের এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এখানে কিন্তু তোমার দুই পাশের পার্থক্য চেয়েছে, অর্থাৎ রেওয়া মিলে আমি যদি ভুল পাশে ক্রেডিট সাইডে বসাই তাহলে দুই পাশের ডিফারেন্সটি কি হবে, এবার আমার কত টাকা ভুল রয়েছে, কত টাকা ডেবিট পাশে বেশি রয়েছে সেটি কিন্তু উত্তর না। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি যে কত টাকা ক্রেডিট পাশে বেশি রয়েছে, এটি খুব ইজিলি দেখা যাচ্ছে যে আমি ক্রেডিট পাশে বেশি রয়েছে 80 টাকা, কিন্তু উত্তরটি কি কত টাকার ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স কত টাকা বন্ধুরা? দেখো এখানে কিন্তু এই চারটি ব্যালেন্সের পরিমাণ সব জায়গায় সমান, 500 টাকা করে, 100, 300, 400, 500 এবং এখানে 500 টাকা। ডিফারেন্স তাহলে কত টাকা? 160 টাকা। তাহলে বন্ধুরা রেওয়া মিলের এই পাশের ব্যালেন্স হচ্ছে 660 টাকা আর এই পাশের ব্যালেন্স হচ্ছে 500 টাকা। তার মানে বন্ধুরা রেওয়া মিলের ডিফারেন্স কত?
রেওয়া মিলের ডিফারেন্স হচ্ছে 160 টাকা। তো আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। বন্ধুরা এই ধরনের প্রশ্ন বিগত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অ্যাডমিশন পরীক্ষায় আমরা এই প্যাটার্নের একটি না একটি প্রশ্ন দেখেছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যে ধরো তোমাকে যদি এই প্রশ্নে আমি এইভাবে করি যে একটি হিসাবে যে 80 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলে ক্রেডিট পাশে কত টাকা বেশি বসানো হয়েছে। যদি আমি এই প্রশ্নটি করি তাহলে কিন্তু তোমার উত্তরটি হবে 80 টাকা। ইভেন আমি যদি তোমাকে এই প্রশ্নটি করি যে একটি হিসাবে যে 80 টাকা যা রেওয়া মিলে বসানো হয়নি, অর্থাৎ যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, এটির জায়গায় আমাকে বলা হলো যা রেওয়া মিলে বসানো হয়নি। এবং যদি এই কথাটি বলা হয় যে রেওয়া মিলে বসানো হয়নি তাহলে তোমার উত্তরটি কত হবে? তার মানে আমি এই পাশে যে 80 টাকা বসানোর কথা সেই 80 টাকা বসাইনি, কিন্তু তার বদলে আমি এটিকে ক্রেডিট সাইডও ইনপুট দেইনি। এই ক্ষেত্রে রেওয়া মিলে দুই পাশের ডিফারেন্স কত? বন্ধুরা এই ক্ষেত্রে রেওয়া মিলে দুই পাশের ডিফারেন্স কিন্তু 80 টাকা, কারণ এই ক্ষেত্রে রেওয়া মিলের যোগফল হয় 580, এক্ষেত্রে এই পাশে হচ্ছে 500 টাকা, অর্থাৎ রেওয়া মিলের দুই পাশের ডিফারেন্স হচ্ছে 80 টাকা। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমার দুটি জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক, যে রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে নাকি রেওয়া মিলে বসানো হয়নি, এটি তোমাকে বলে দিতে পারে। এবং তোমাকে কিন্তু এই ধরনের বলে দিতে পারে যে একটি হিসাবে যে 80 টাকা যে ক্ষেত্রে না লেখার ভুল হয়েছে, কিংবা যে ক্ষেত্রে বেদাখিলার ভুল হয়েছে, কিংবা যে ক্ষেত্রে বাদ পড়ার ভুল হয়েছে, তুমি কিন্তু ভুলের প্রকৃতি দেখে তোমার বুঝতে হবে যে আসলে রেওয়া মিলে ইনপুট কি হয়েছে। অর্থাৎ যার রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে হতে পারে, যার রেওয়া মিলে বসানো হয়নি হতে পারে। আবার এইখানে সবকিছুটি তাকে দুই পাশে পার্থক্য কিও তোমাকে চেতে পারে, কিংবা ক্রেডিট সাইডে কত টাকা বেশি রয়েছে, ডেবিট সাইডে কত টাকা বেশি রয়েছে, এই প্রশ্নটিও তোমাকে করতে পারে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে আমাকে কোন জিনিসটি চেয়েছে। আমাকে যদি বলে পার্থক্য চেয়েছে তাহলে বন্ধুরা আমি এইভাবে সিনারিওটা কল্পনা করবো যে আমি পার্থক্য চেয়েছি এবং এক পাশ থেকে আরেক পাশে বসে গিয়েছে, অর্থাৎ ডেবিট পাশে যেটি বসানোর কথা সেটি ক্রেডিট পাশে বলছে। এক্ষেত্রে খুব সিম্পলি তোমার মাথায় হয়তো চলে আসতে পারে যেটা 80 টাকা হবে, কিন্তু তুমি চিন্তা করো যে তোমার ক্রেডিট পাশে তো অলরেডি 80 টাকা বসানো হয়েছে, তারপরে ডেবিট পাশে যে 80 টাকা বসানোর কথা সেটাও ক্রেডিট পাশে বসানো, অর্থাৎ ক্রেডিট পাশে 160 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডিফারেন্সটা হবে 160 টাকা রাদার দেন 80 টাকা। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা আরেকটি এমসিকিউ প্রশ্ন দেখবো যেটি আমাদের অ্যাডমিশন পরীক্ষাতে এসেছে, এবং দেখবো যে আমরা ওই প্রশ্নগুলোকে কিভাবে সলভ করব। আচ্ছা বন্ধুরা, বন্ধুরা এই প্রশ্নটি একটু দেখুন, নিম্নের কোনটি কোন বার্তা হিসেবে লিপিবদ্ধ করা হবে না? বন্ধুরা নিম্নের কোনটি হবে? আচ্ছা, নিম্নের কোনটি বার্তা হিসেবে লিপিবদ্ধ করা হবে না? বন্ধুরা হচ্ছে আমরা এখন বার্তা নিয়ে কথা বলবো। 1, এ পরিমাণ বার্তা, 2 নগদ বার্তা, 3 ব্যবসায়িক বার্তা, 4 উপরের ছবি। বন্ধুরা বার্তা নিয়ে কথা বলার আগে আমি যদি বার্তা জিনিসটাকে ক্লিয়ার করি, আমরা সবাই জানি বার্তা হচ্ছে আমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে বা আমরা আমাদের ব্যবসার যে কোনো ধরনের ট্রানজ্যাকশন ব্যবসায়ের ক্ষেত্রে ধারে হয়ে থাকে, অর্থাৎ ব্যবসায় বেশিরভাগ ট্রানজ্যাকশন ধারে হয়ে থাকে। এই ধারের প্রাপ্ত, ধারে বিক্রয় বা ধারে ক্রয়ের ক্ষেত্রে আমি যদি টাকা পেয়ে যাই বা আমি যদি টাকা আগে আগে শোধ করি, এর জন্য যে ধরনের ইনসেন্টিভ দেওয়া হয় সেটিকেই মূলত বেসিক্যালি বার্তা বলে। সো প্রশ্নটি হচ্ছে নিম্নের কোনটি বার্তা হিসাবে লিপিবদ্ধ করা হয়? এ পরিমাণ বার্তা, বি নগদ বার্তা, সি ব্যবসায়িক বার্তা, ডি উপরের ছবি। বন্ধুরা এই ক্ষেত্রে যে উত্তরটি হবে সি নগদ বার্তা। বন্ধুরা কেন এটি নগদ বার্তা লিপিবদ্ধ করে সেটির জন্য আমাদের বার্তার কনসেপ্টটি জানতে হবে। বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দুই ধরনের বার্তার প্রচলন দেখি।
কিন্তু বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞানে যদি দুই ধরনের বার্তার প্রচলন দেখি, আমি যদি এইভাবে বলি যে হিসাব রক্ষণ প্রক্রিয়ায় কিন্তু বন্ধুরা আমরা শুধুমাত্র এক ধরনের বার্তা দেখে থাকি। এবং বন্ধুরা এটিই কিন্তু তোমাদের উপরের প্রশ্নটি ছিল যে নিম্নের কোন বার্তা হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র হিসাব রক্ষণ প্রক্রিয়ায় এক ধরনের বার্তা লিপিবদ্ধ করা হয়ে থাকে, এবং এই এক ধরনের বার্তা হচ্ছে নগদ বার্তা। সো বন্ধুরা তাহলে দুই ধরনের বার্তা কি? বন্ধুরা মূলত হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় যে দুই ধরনের বার্তা রয়েছে সেটি হচ্ছে, একটি হচ্ছে কারবারি বার্তা আর একটি হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তা কি এবং নগদ বার্তা কি? বন্ধুরা কারবারি বার্তা হচ্ছে, কারবারি বার্তার আইডিয়াটা আমাদের সবার সাথে খুবই কমন। আমরা ধরো যে কোনো ধরনের বই কিনতে গেলে, যেমন আমাকে ধরো প্রথমে দোকানদার আমার বইটির দাম হচ্ছে 500 টাকা, কিংবা ধরো আমি তার থেকে 3টি বই একসাথে কিনবো, সেই কারণে সে আমাকে বললো যে আপনি 3টি বই 1400 টাকা দিয়ে নিয়ে যান, 3টি বই 1500 টাকার ইনস্টেডে 1400 টাকা নিয়ে যান। এই জায়গায় আমাকে 100 টাকা মাফ করা হলো, এই 100 টাকাই হচ্ছে কারবারি বার্তা। বন্ধুরা কারবারি বার্তার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটি, এটি হিসাবে লিপিবদ্ধ করা হয় না। সো বন্ধুরা এই যে আমাকে যে একজন দোকানদার 1500 টাকার ক্ষেত্রে জায়গায় 1400 টাকায় 3টি বই দিল, সে কিন্তু তার হিসাব করার ক্ষেত্রে বইয়ের 3টি যে প্রাইস লিখতেছে সেখানে কিন্তু সে 1500 টাকা লেখে না, সে 1400 টাকায় লেখে। অর্থাৎ ইনস্ট্যান্ট সরাসরি যে সেই আমাকে যে মানে মূল্যটি মাফ করলো বা মূল্যটি হ্রাস করে দিল, সেই টাকাটিকেই মূলত বলা হয় হচ্ছে কারবারি বার্তা। এবং বন্ধুরা সবসময় মনে রাখবা যে কারবারি বার্তা যেহেতু সরাসরি বিক্রয়ের সময় দেওয়া হয়ে থাকে, সেই কারণে কারবারি বার্তা কখনো লিপিবদ্ধ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় লিপিবদ্ধ করা হয় না। সো বন্ধুরা আমরা মূলত পুরো বার্তা প্রক্রিয়ায় আমরা যেই ধরনের বার্তা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি এবং যেই ধরনের বার্তা নিয়ে আমাদের জানা দরকার, সেটি হচ্ছে নগদ বার্তা। বন্ধুরা নগদ বার্তার কনসেপ্টটি হচ্ছে, আমরা নগদ বার্তা বলতে কি বুঝি? নগদ বার্তা হচ্ছে তুমি যে কোনো সময় ধারে আয় বা ধারে যে কোনো ধরনের ক্রয় বা বিক্রয়, ধারে বা ক্রয় বিক্রয় করার কারণে তুমি ধারে অনেক ক্রয় করো বা বিক্রয় করো। ধরো তুমি তোমার যে কোনো একজন তুমি বিক্রয় করেছো একজনের নিকট 50,000 টাকার ধারে। এখন ওই ব্যক্তিকে আমরা ধারে যে সেই টাকাটি আমাকে যে টাকাটি ফেরত দিবে, এই টাকাটি ফেরত দেওয়ার জন্য আমি যে ইনসেনটিভটি দেওয়ার চেষ্টা করি, যে আর্থিক ইনসেনটিভ দিই, সেটি হচ্ছে নগদ বার্তা। বন্ধুরা তো তোমরা খুব সিম্পলি বুঝতেছো যে নগদ বার্তা মূলত দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের নগদ বার্তা হয়ে থাকে, একটি হচ্ছে বিক্রয় বার্তা। বন্ধুরা এই বিক্রয় বার্তাকে প্রদত্ত বার্তা বলা হয়ে থাকে। বন্ধুরা সবসময় মনে রাখবে যে বিক্রয় বার্তা হচ্ছে, বিক্রয় বার্তা তুমি যে বিক্রয় বার্তা দিতে, এটা কিন্তু তুমি যার থেকে টাকা পাও, তুমি দেনাদারকে দাও, তোমার দেনাদারের থেকে তুমি 50,000 টাকা পাচ্ছ, তুমি তাকে বলতেছো যে আপনি যদি আমাকে এই মাসের মধ্যে টাকাটা ফেরত দেন, আমি আপনাকে 2% বার্তা দিব। অর্থাৎ আমার 50,000 টাকার 2% টাকা আপনাকে পরিশোধ করা লাগবে না। এটি হচ্ছে বিক্রয় বার্তা, অর্থাৎ এই টাকাটা তুমি প্রদত্ত করছো। এখানে যে ইনফরমেশনটি জানা দরকার, বা এই কোয়েশ্চেনটিও অ্যাডমিশন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা আমরা বিশেষ জাবেদা পড়ার ক্ষেত্রে দেখেছিলাম যে বিক্রয় জাবেদা, বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয়। আরেক ধরনের যে বার্তা রয়েছে বন্ধুরা, আরেক ধরনের যে বার্তা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা। বন্ধুরা ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা কি? ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা হচ্ছে সেই বার্তাটি যখন আমি কোনো কিছু ক্রয় করেছি, অর্থাৎ কেউ আমার পাওনাদার আমার থেকে 50,000 টাকা পায়, সে যখন আমাকে বলে যে ঠিক আছে তুমি যদি এই মাসের মধ্যে টাকা দাও, তোমার 2,000 টাকা দেওয়া লাগবে না, অথবা তুমি 48,000 টাকা দিলেই আমি তোমার পুরো 50,000 টাকাটি মৌকুফ করে দেবো, সেটি হচ্ছে ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা। যেহেতু এই টাকাটি আমি পেয়ে থাকি, তাই এটিকে প্রাপ্ত বার্তা বলে। বন্ধুরা এই ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তাকে কোন জায়গায় আসে তোমরা এটি খুবই সহজে হয়তো গেস করতে পারবে, সেটি হচ্ছে ক্রয় জাবেদায়। তো ক্রয় জাবেদাই মূলত ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তাটি এসে থাকে।
তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের ব্যবসার ক্ষেত্রে দুই ধরনের বার্তা দেখে থাকি, একটি হচ্ছে প্রদত্ত বার্তা, একটি হচ্ছে ক্রয় বার্তা, আরেকটি হচ্ছে কারবারি বার্তা, এবং আরেকটি হচ্ছে নগদ বার্তা। দুঃখিত বন্ধুরা। সো এই নগদ বার্তাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, সেটি হচ্ছে ক্রয় বার্তা আর এটা হচ্ছে বিক্রয় বার্তা। ক্রয় বার্তাকে আমি প্রাপ্ত বার্তা বলতে পারি, এবং বিক্রয় বার্তা হচ্ছে আমার প্রদত্ত বার্তা। ক্রয় বার্তা আমার ক্রয় জাবেদায় যুক্ত হয়, এবং ক্রয় জাবেদাটি কি বন্ধুরা আমরা দেখেছি যে ধারে ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদাটি বন্ধু সবসময় মনে রাখবে, বার্তা কখনোই নগদ বার্তা কখনো নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয় না। নগদ বার্তা সবসময় ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, বার্তার ক্ষেত্রে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি, আমরা এই জিনিসটি এই ধরনের একটি ইকুয়েশন সম্পর্কে অনেক পরিচিত, কিংবা এটিকে আমি এইভাবে লেখা যায়, বন্ধুরা এই যে জিনিসটি 2/10 নিট 30, এটিকে আমরা নর্মালি বলে থাকি 210 নিট 30। এটি সম্পর্কে এটি কি বোঝানো হয়ে থাকে বন্ধুরা? আমরা অনেক ধরনের ম্যাথ করার ক্ষেত্রে দেখে থাকি যে 10,000 টাকা ধারে বিক্রয় হলো, শর্ত হচ্ছে 2/10 নিট 30, বা অনেক সময় আমরা এই শর্তটিও দেখে থাকি, বন্ধুরা এর মানে কি বোঝানো হয়? বন্ধুরা হয়তো তোমরা সবাই জানো যে এই যে 2/10 নিট 30 এর মাধ্যমে কি বোঝানো হয়। 2/10 নিট 30 মাধ্যমে বোঝানো হয় যে তুমি যদি ধারে ক্রয় বা বিক্রয় প্রথম 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে থাকো, তাহলে তুমি 2% বার্তা পাবে। অর্থাৎ বন্ধুরা 2/10 মাধ্যমে এটি বোঝানো হয়, 10 হচ্ছে এখানে ডেট বা ডেজ, অর্থাৎ তুমি কয় দিনের মধ্যে টাকাটি পরিশোধ করবে এটিকে বোঝানো হয়। এটিকে যদি আমি এখানে লেখা থাকতো 2/15, তার মানে হচ্ছে তুমি যদি প্রথম 15 দিনের মধ্যে টাকাটি দিয়ে থাকো তাহলে তুমি 2% বার্তা পাবে, এবং এই পাঁচটিকে বোঝানো হয় পার্সেন্টেজ। অর্থাৎ তোমাকে যদি এটি বলা হয় যে 3/10 নিট 60, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি প্রথম 10 দিনের মধ্যে, ফার্স্ট 10 days, অর্থাৎ তুমি ধারে ক্রয় বা বিক্রয় প্রথম 10 দিনের মধ্যে যদি টাকাটি পরিশোধ করো বা টাকাটি পেয়ে যাও, তাহলে তুমি 3% ছাড় পাবে। আচ্ছা বন্ধুরা, এই 3% ছাড়টি কোথা থেকে পাবে, বা প্রশ্নটি এটি হতে পারে। প্রশ্ন হচ্ছে এই 3% ছাড় পাবে তুমি যেই পরিমাণ টাকা ধারে বিক্রয় করেছো বা ক্রয় করেছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এই N30 বা N60 মিনিংটি কি? N30 বা N60 মিনিংটি হচ্ছে তুমি যদি প্রথম ফার্স্ট 10 ডেজে টাকা দাও তাহলে তো তুমি বার্তাটি পেবে, কিন্তু তোমাকে যখন বিক্রয় শর্তে এরকম N60 বলে দেওয়া হয়ে যায় বা N30 বলে দেওয়া থাকে, তার মানে হচ্ছে তোমার অবশ্যই টাকাটি এই 60 দিন বা এই 30 দিনের মধ্যে শোধ করতে হবে। তোমাকে যদি বলে 2/10 নিট 30, তাহলে তোমাকে অবশ্যই 30 দিনের মধ্যে শোধ করতে হবে। তোমাকে যদি বলে 2/10 নিট 60, তাহলে তোমাকে অবশ্যই 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা কি এটি বলতে পারি যে যদি আমাকে বলা হয় 3/15 নিট 30, এর মিনিংটি কি? এর মিনিং হচ্ছে বন্ধুরা, আমি যদি প্রথম থেকে লিখি, ফার্স্ট 15 ডেইসে আমি যদি টাকাটি দিয়ে যাই তাহলে আমি 3% বার্তা পাবো, ঠিক আছে? এবং দ্বিতীয় পয়েন্টটি কি বন্ধুরা? দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে আমার 30 ডেইস, এই 30 দিনের মধ্যে আমাকে পরিশোধ করতেই হবে। অর্থাৎ বন্ধুরা আমাকে যদি শর্ত দিয়ে থাকে অবশ্যই আমি পরিশোধ করতে হবে। আচ্ছা বন্ধুরা, আরেকটি একটু কম পপুলার যে শর্ত সেটি হচ্ছে 2/10 নিট ইওএম। 2/10 নিট ইওএম মানে হচ্ছে বন্ধুরা, তুমি যদি পরবর্তী মাসের, তুমি যদি যে টাকাটি নিয়ে থাকো তার পরবর্তী মাসের প্রথম 10 দিনের মধ্যে টাকাটি পরিশোধ করে থাকো, তাহলে তুমি 2% বার্তা পাবে। বন্ধুরা সাধারণত এই 2/10 এন
ইওএমটা আসে না। সো আমরা মূলত একটু মাথায় রাখার চেষ্টা করব যে 3/10, 3/15 নিট 30 বা 2/10 নিট 30 বা যে কোনোভাবে এই প্যাটার্নে যে কোনো ধরনের দেওয়া যদি হয়ে থাকে, ধরো 2/10 নিট 60, এটা যে কোনোভাবে হতে পারে। তোমার মনে রাখতে হবে তোমার একদম লেফট কর্নারে যে সংখ্যাটি সেটি হচ্ছে তোমার বারটার পার্সেন্টেজ। তোমার এরপরে তার বাই দিয়ে যে সংখ্যাটি সেটি হচ্ছে তোমার যেই ডেটের মধ্যে করলে তুমি বারটা পাবে। সো তুমি এটাকে বলতে পারো বারটা ডেজ। এবং বন্ধুরা তোমার এন এর পরে যে সংখ্যাটি, এন এর পরে সেটি হচ্ছে তোমার টোটাল ডে। এই টোটাল ডেটের মধ্যে তোমার অবশ্যই টাকাটি দিতেই হবে। বন্ধুরা আমরা আমাদের আজকে লাস্ট যে এমসিকিউটা, সেই এমসিকিউটা দিয়ে দেখে নিব যে কিভাবে আমরা এই পুরো হিসাবটি করব। সো আমরা একটু আমাদের লাস্ট এমসিকিউটি দেখে নিই, যেটি এটিও আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে বিগত বছরগুলোতে এসেছে। আচ্ছা, সো বন্ধুরা এই প্রশ্নটি একটু দেখার চেষ্টা করো। একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2/10 নিট 30 শর্তে 6,000 টাকার পণ্য ক্রয় করে, 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়, বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করলে বাট্টার পরিমাণ কত হবে? আচ্ছা বন্ধুরা, এই প্রশ্নটি আমি যখন দেখব, আমার যেই যেই এলিমেন্টগুলোকে তোমার প্রথমেই ভাগ করতে হবে সেটি হচ্ছে যে তোমার শর্তটি, অর্থাৎ 2/10 নিট 30। অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে 2/10 নিট 30 বলতে কি বোঝায়। 2/10 নিট 30 বলতে বোঝায় আমি প্রথম 10 দিনের মধ্যে টাকা দিলে আমি 2% ছাড় পাবো, নিট 30 হলে আমি হচ্ছে 30 দিনের মধ্যে দিতে হবে। কিন্তু এর মধ্যে যে চ্যালেঞ্জটি, এর মধ্যে যেই একটু প্যাচটি রয়েছে সেটা হচ্ছে 6,000 টাকার পণ্য, 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়, বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কি হবে? আচ্ছা বন্ধুরা, এখানে প্রথম যে প্রশ্নটি এটি হচ্ছে যে আমি যে পণ্যটি ফেরত দিয়েছি এর উপরে কি আমার বাট্টা দেওয়া হবে কিনা, কিংবা কিভাবে কাজ করবে। বন্ধুরা, যখনই প্রতিষ্ঠানে বলা হবে যে তোমার বিক্রয়ের কারণে পণ্য ক্রয় বা বিক্রয়ের কারণে ফেরত হয়েছে, তখনই অবশ্যই তুমি টোটাল যে টাকাটা, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্টটি রয়েছে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট কত রয়েছে? 6,000 টাকা। এই টোটাল অ্যামাউন্ট থেকে তুমি অবশ্যই যে ফেরত, এই টাকাটিকে তুমি বাদ দিয়ে দিবে। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট থেকে তুমি যদি ফেরতটি বাদ দাও তাহলে 5,000 টাকা। অবশ্যই অবশ্যই বন্ধুরা মনে রাখবে যে তোমাকে কোনো কারণে যদি ফেরত দেওয়া হয় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, অবশ্যই ফেরতটিকে মূল টাকা থেকে বাদ দিতে হবে। তারপরে তোমাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে বাকি টাকার উপরে ট্রানজ্যাকশন করতে হবে। এখন তোমাকে বলে দেওয়া হয়েছে বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 5,000 টাকার উপরে আমার বাট্টাটি হিসাব করতে হবে। তাহলে এখন বন্ধুরা বলো তো যে এই যে 5,000 টাকা, এই 5,000 টাকার উপরে বাট্টাটি কত হবে, আমরা কিভাবে হিসাব করবো? 80% কত হবে, নাকি কোনো বাট্টা হবে না? যেহেতু বাট্টাকালীন সময়ের মধ্যে হয়েছে, তার মানে বাট্টাটি হবে। অর্থাৎ 5,000 টাকাকে আমি 2% দিয়ে গুণ করবো। বন্ধুরা, আমরা খুব সিম্পলি জানি যে আমরা এই জিনিসটি কিভাবে করতে পারি। আমরা 5,000 টাকার যে 2% আছে সেটি হচ্ছে 100 টাকা। বন্ধুরা, যেহেতু তোমরা অ্যাডমিশন পরীক্ষা দেবে, অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথগুলো তোমাদের অনেক ইজিলি করতে হবে। তো আমি কিভাবে 5,000 টাকার 2% বের করার জন্য কি আমি ক্যালকুলেটর এখন ক্যালকুলেশন করবো? না। বা আমি কিভাবে 100 টাকা, আমি কি মুখস্থ করে দিয়ে দিলাম 100 টাকা? না, খুবই সিম্পল। বন্ধুরা, তোমাকে যখন বলা হবে যে কোনো কিছুর 2% করতে, আচ্ছা বন্ধুরা, আমি যদি 5,000 টাকা থেকে একটা শূন্য কেটে দিই তাহলে এটি হয় 5,000 টাকার 10%। ঠিক আছে, আমি যদি 5,000 টাকা থেকে আরেকটা শূন্য কেটে দিই তাহলে এটি হয় 5,000 টাকার 1%। এখন বন্ধুরা, তো যেহেতু 5,000 টাকার 1%, 5,000 টাকার 1% ইজ ইকুয়াল টু তাহলে কত টাকা? 50 টাকা। ঠিক আছে, তাইলে যেহেতু আমাকে বলছি 2%, তার মানে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলেই আমার হয়ে যায় 100 টাকা। সো আমাকে যে এই জিনিসটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, যে ধরো তোমাকে বলা হয়েছে যে এই অ্যাকাউন্টিং এর যে কোনো ম্যাথ থেকে 10,000 টাকার 10% তোমার অ্যান্সার। তো জাস্ট 10,000 টাকা থেকে তুমি যদি একটা শূন্য বাদ দিয়ে দাও 100 টাকা, 10,000 টাকার 10% 100 টাকা। তুমি খুব বড় বড় অ্যামাউন্টের মাধ্যমে করতে পারবে। ধরো তোমাকে বলা হলো
25,000 টাকা 10% বের করো। তুমি কি ক্যালকুলেটর দিয়ে বের করবে? রাদার তুমি 25,000 টাকা 10% জাস্ট একটা শূন্য ক্রস করে দাও 2,500 টাকা। তোমাকে বললো 25,000 টাকা 1% বের করতে, তুমি আরেকটা শূন্য ক্রস করো 250 টাকা হচ্ছে 25,000 টাকার 1%। সো বন্ধুরা আমরা অ্যাকাউন্টিং এর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে আমার এই ধরনের বারটা যখন করতে বলবে বা এই ধরনের বারটা ম্যাথ যখন করতে বলবে, যখন 2% 3% তুমি অবশ্যই এইভাবে করবে যে আমার 10% বের করতে আমি একটা শূন্য ক্রস করলাম, কিংবা ধরো আমার 5% বের করতে হবে, তাহলে আমি কি করবো, আমি 10% যখন জানবো আমি ওইটাকে জাস্ট হাফ দিয়ে ভাগ দিয়ে দিলেই আমি 5% পেয়ে যাচ্ছি। আমার 2% করতে হচ্ছে, আমি 1% বের করে ওটাকে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমি কিন্তু 2% পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা এই ধরনের ম্যাথের ট্রিক্সগুলো একটু জেনে নিবে। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ধরনের শর্ত দেওয়া থাকলে আমরা এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবো। আরেকটি যে ট্রিকি প্রশ্ন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এসে থাকে সেটি হচ্ছে অনেক সময় তোমাকে এরকম বলে দিয়ে দেওয়া হয় যে, ধরো তোমাকে বলে দেওয়া হলো জানুয়ারির 10 তারিখে তুমি হচ্ছে এই ট্রানজ্যাকশনটি করছো। জানুয়ারির 10, ধরো তোমার তারিখটি দেওয়া হলো জানুয়ারির 10, তুমি হচ্ছে এরকম 6,000 টাকা ধারে ক্রয় করলো। তারপরে বন্ধুরা তোমাকে যেটি বলে দেওয়া হয় যে ধরো জানুয়ারির 19 তারিখে তুমি হচ্ছে টাকা পরিশোধ করলো। এখন এই ক্ষেত্রে ধরো তোমাকে তখন তুমি যখন ক্রয় করেছিলে তোমার ক্রয়ের শর্ত দিয়ে দেওয়া হয়েছিল 2/8 নিট 30। এখন বন্ধুরা 2/8 নিট 30 মানে কি, আমি যদি কিনার পরবর্তী 8 দিনের মধ্যে টাকাটি ফেরত দিয়ে দিই তাহলে আমি 2% বার্তা পাবো। আচ্ছা বন্ধুরা, এখন জানুয়ারির 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এখানে কিন্তু 8 দিনের বেশি হয়ে যায়। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি এই ক্ষেত্রে কত টাকা বার্তা পাবে, তাহলে কিন্তু বন্ধুরা এর যে অ্যান্সার হবে 0, তুমি কিন্তু 1 টাকাও বার্তা পাবে না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হতো এটা 2/10, অর্থাৎ তুমি প্রথম 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাবে, তাহলে কিন্তু বন্ধুরা এখানে যেহেতু তুমি প্রথম 19 তারিখ অর্থাৎ তুমি প্রথম 10 দিনের মধ্যে পরিশোধ করে দিতে সক্ষম হয়েছো, তাহলে তুমি যদি প্রথম 10 দিনের মধ্যে পরিশোধ করে দিতে পারো তাহলে তোমার অ্যান্সার হবে 120 টাকা। সো বন্ধুরা আশা করি তোমরা এই যে বার্তার শর্তের প্রশ্নগুলো বুঝতে পেরেছো যে এই ক্ষেত্রে আমরা যেটি করে থাকি যে আমাকে দুইভাবে প্রশ্ন করতে পারে। এক, তোমাকে এটি বলে দিতে পারে তোমার পণ্য ফেরত হয়েছে, একটি ট্রিক হতে পারে। দুই, তোমাকে ডেটের একটা ট্রিক দিয়ে দিতে পারে যে এত তারিখ থেকে এত তারিখ, তো তোমাকে একটু তারিখটা কাউন্ট করতে হবে। বন্ধুরা সবসময় মনে রাখবে তারিখটা কাউন্ট করবে যেই দিন বিক্রি হয়েছে সেই দিন থেকে, যেমন 10, 11, 12, 13, 14, অর্থাৎ 10 তারিখ যদি বিক্রি হয়ে থাকে তাহলে 10 থেকেই তোমার ডেটটি কাউন্ট করবে। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে রেওয়া মিলের উদ্দেশ্য বা ভুল সংশোধনী এবং বার্তার কনসেপ্টগুলো সম্পর্কে। সো বন্ধুরা আমরা একটু লাস্টবারের মতো আমরা আমাদের পুরো ক্লাসটার সামারি করি, তাহলে আমরা আমাদের পুরো ক্লাস থেকে কি শিখলাম। প্রথমত বন্ধুরা আমরা শিখেছি যে রেওয়া মিলের উদ্দেশ্য কি। রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের গাণিতিক শুদ্ধতা প্রোভাইড করে, এটা হিসাবের হতে পারে, হিসাব কালে হতে পারে। রেওয়া মিল কোন পার্টিকুলার ডেটের জন্য বানানো হয় বা কোন পার্টিকুলার টাইম স্প্যানের জন্য বানানো হয়, রেওয়া মিলকে একটি নির্দিষ্ট দিনের জন্য রেওয়া মিল তৈরি করা হয়ে থাকে। এবং বন্ধুরা তারপরে আমরা দেখেছি ভুল এবং ভুলের প্রকার। বন্ধুরা আমরা দেখেছি যে আমাদের দুই ধরনের ভুল নিয়ে আমরা কাজ করে থাকি, একটি হচ্ছে করণিক ভুল, একটি হচ্ছে নীতিগত ভুল। বন্ধুরা করণিক ভুলের ক্ষেত্রে কি করা হয়, করণিক ভুলের ক্ষেত্রে 4 ধরনের ভুল আমরা দেখেছি। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল এবং পরিপূরক ভুল। বন্ধুরা আমরা দেখেছি যে বাদ পড়ার ভুল হচ্ছে আমি যদি কোনো ধরনের লেনদেন বাদ দিয়ে দেই। পরিপূরক ভুল হচ্ছে আমার দুই পাশে যদি আমার একই ভুল হয়ে থাকে, দুই পাশে ব্যালেন্স সেম থাকে। বেদাখিলার ভুল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, খতিয়ানে হস্তান্তরের ভুল। এবং লেখার ভুল কি বন্ধুরা, ধরো আমি 2,500 টাকার জায়গায় 2,000 টাকা লিখতেছি, অর্থাৎ আমি লেখার কারণে আমার যে ধরনের ভুলগুলো হয়ে থাকে সেগুলোই হচ্ছে আমার পরিপূরক। এবং নীতিগত ভুলের ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখেছি যে নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় হিসাব বা মুনাফা জাতীয় হিসাবকে আমি যদি অপোজিট করি, মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিখলাম বা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিখলাম, এই কারণে যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে নীতিগত ভুল। এরপরে বন্ধুরা আমরা দেখেছি বার্তা। আমরা বার্তা সম্পর্কে সবচেয়ে বেসিক যে জিনিসটি তোমার জানতে হবে, বার্তা দুই ধরনের। এক ধরনের বার্তা হিসাব রক্ষণ প্রক্রিয়া আসে না, সেটি কি, সেটি হচ্ছে কারবারি বার্তা। সুতরাং এই ধরনের অনেক প্রশ্ন আসে থাকে অ্যাডমিশনে যে কোন বার্তা হিসাবে আসে না, কিংবা তোমাকে বলা হয়ে থাকে 5,000 টাকার একটি বই তুমি 550 টাকা ছেড়ে 450 টাকায় পেলে, 4,500 টাকায় পেলে, তাহলে তুমি কি এটি কি ধরনের বার্তা? এটি হচ্ছে কারবারি বার্তা, এটি হচ্ছে হিসাবে অন্তর্ভুক্ত হবে না। যেই ধরনের বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে সেটি হচ্ছে ব্যবসায়িক বার্তা বা নগদ বার্তা।
বন্ধুরা এই নগদ বার্তা বলতে আমরা কি বুঝে? নগদ বার্তা হচ্ছে যে আমি ধারে ক্রয় বা বিক্রয়তে আমি যে টাকা পরিশোধ করার বা টাকা পরবর্তীতে পাওয়ার যে ইনসেন্টিভটা দিয়ে থাকি সেটি হচ্ছে আমার নগদ বার্তা। নগদ বার্তার ক্ষেত্রে বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখেছি যে নগদ বার্তার ক্ষেত্রে শর্ত দিয়ে দেওয়া থাকে। কেন বন্ধুরা? কারণ এই শর্তের মাধ্যমে বার্তাটি কাউন্ট হয়। শর্তটি কীরকম? শর্ত হচ্ছে 2/10 নিট 30 এই প্যাটার্নে থাকবে, অর্থাৎ 2 এখানে পার্সেন্টেজ, 10 হচ্ছে প্রথম 10 দিনের মধ্যে তুমি পরিশোধ করলে টাকা পাবে, এবং নিট 30 এটিতে আমি এটি বুঝাই যে তোমার 30 দিনের মধ্যে টাকাটি পরিশোধ করতেই হবে। সো আশা করি বন্ধুরা তোমরা এই 3টি টপিক সম্পর্কে অনেকখানি ক্লিয়ার হয়েছে, এবং তোমরা যারা আমাদের কিন্তু আরেকটি ক্লাসও অ্যাভেলেবেল হয়ে গেছে, বা আরেকটি ক্লাসও আমরা করে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং হিসাব বিজ্ঞানের বেসিক যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা। তোমরা যদি না দেখে থাকো এটা দেখে নিবে। এবং অবশ্যই তোমরা হয়তো অনেকেই এই অ্যাডমিশন ক্লাসটি দেখতেছো, বা অনেকেই হয়তো তোমরা এই অ্যাডমিশনের টাইমে একটি ভালো কোচিংয়ে ক্লাস করতেছো বা একটি ভালো টিচারের কাছে ক্লাস করতে পারো। কিন্তু তোমাদের এটিও মনে রাখতে হবে যে আমরা অনেক সময় আমাদের দেশে কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা হয়তো একটি ভালো কোচিং এফোর্ড করতে পারে না, ভালো ক্লাস এফোর্ড করতে। ইভেন আমি যখন আমার ইউনিভার্সিটির ক্লাসরুমে এখন ক্লাস করি, অনেক মানুষ আছে যারা খুব একবারই জীবনে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে ঢাকা এসেছিল, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, খুব কষ্ট করে। সো ওই মানুষগুলোর কাছেও যাতে আমাদের এই ক্লাসটা চলে যেতে পারে, সো তোমরা একটু অবশ্যই শেয়ার করবে। আরেকটা ট্রিক তোমরা যেটা করতে পারো, যে আমরা যেখানে এই প্রশ্নগুলো সলভ করেছি, এই প্রশ্নগুলো আসার সাথে সাথেই তুমি তোমার ভিডিওটা পজ করতে পারো, এবং পজ করে কিন্তু তুমি তোমার যেটা উত্তর মনে হয় সেই উত্তরটা তুমি খুব ইজিলি কমেন্টে জানিয়ে দিতে পারো। সো এখানে তুমি দেখতে পারো যে পরবর্তীতে তোমার উত্তরটি সঠিক হয়েছে কিনা। সঠিক হয়ে তো বিগ কংগ্রেচুলেশন, সঠিক যদি না হয়ে থাকে কেন হয়নি এই ব্যাখ্যাগুলো আমরা করেছি, এবং এই ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো। সো বন্ধুরা যারা এই ক্লাসটি এখন দেখছো বা কখন দেখতেছো, শেয়ার করছো, তাদের সবাইকে থ্যাংক, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর অ্যাডমিশন এক্সাম। থ্যাংক ইউ।